নমস্কার, আমি সন্দীপ দাস, সংস্কৃত শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ থেকে আমরা নতুন একটি বিষয় চালু করতে শুরু করছি, সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। নর্মালি অনেকেই শিখতে চান, তার জন্য এটি একটি উপযোগী। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারে একটি অংশ আছে বাচ্য পরিবর্তন। তো সেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেই অংশের প্রতি দৃষ্টিপাত করেই আমরা এটা করিয়েছি। এই ক্লাসটি আগে আমাদের কোচিংয়ে হয়ে গিয়েছে, তো তারই হচ্ছে ভিডিও রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং করে আমরা হচ্ছে যে আমাদের অফিসিয়াল ইউটিউব যে চ্যানেল, সেই চ্যানেলে আমরা আপলোড করছি। আজকে প্রথম পর্ব, আসুন দেখে নেওয়া যাক। বলছি, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের CC14 পেপারে অনেকটাই তোমার অনুবাদের উপর তোমাদের ক্লাস আছে। তার মধ্যে একটি অংশ আছে যেটাতে বাচ্য পরিবর্তন। আমাদের সৈকত হচ্ছে শুধুমাত্র তোমাদের এই সেমিস্টারের জন্য নয়, বিগত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং ক্লাস করে আসছেন। ওনার অমূল্য সময় বার করে উনি এখন তিরুপতিতে আছেন পিএইচডির জন্য, আসতে পারেননি। হয়তো এখানে থাকলে একটা করে ক্লাসও হয়তো উনি হয়তো অফলাইন দিতে পারতেন তোমাদের, কিন্তু দূরত্বের জন্য তিনি অফলাইন ক্লাস দিতে পারছেন না। তাই অনলাইনে তিনি আপাতত তোমাদের ক্লাসটা নিচ্ছেন। তোমাদের ক্লাসের পর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু স্বচ্ছন্দে এবং নিঃসন্দেহে তোমরা স্যারকে করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে সৈকত, তুমি শুরু করো। ধন্যবাদ স্যার। আচ্ছা, না, শুরু করো। আমি ভালো আছি। যারা তোমরা মেসেজে লিখছো, আমাকে আগে থেকেই চেনো, আমার ক্লাস করেছো, তাদের উদ্দেশ্যে বলছি আমি ভালো আছি। আর যারা নতুন আছো তারা আজকে ক্লাস করবে, আশা করি ভালো লাগবে। বিষয়টা তো স্যার বলেই দিয়েছেন, বাচ্য পরিবর্তনের ক্লাস। আমি একটা পিপিটি ফাইল আমি শেয়ার করছি, দেখা গেলে আমাকে একটু জানাবে তোমরা। দেখা যাচ্ছে ফাইলটা? হ্যাঁ সৈকত, দেখা যাচ্ছে। আচ্ছা, এই বাচ্য পরিবর্তন, এটা নিয়ে আমি এর সংজ্ঞা কি বা এইসব নিয়ে আলোচনা করতে চাইছি না। ডাইরেক্ট কিভাবে বাচ্য পরিবর্তন করতে হয় সেই বিষয়ে চলে যাচ্ছি, কারণ পরীক্ষাটাকে লক্ষ্য রেখে কিংবা কি পরীক্ষায় কি পড়ে, তার কিভাবে উত্তর ঠিকঠাক দিতে হয় এটা লক্ষ্য রেখেই আমি ক্লাসটা শুরু করছি, ক্লাসটা করাচ্ছি। প্রথমে হচ্ছে একটা জিনিস জানতে হবে যে বাচ্য পরিবর্তন করতে গেলে সংস্কৃতের অনুবাদের একটু জ্ঞান থাকা দরকার। আচ্ছা সৈকত, 1 মিনিট তোমাকে একটু আটকালাম ভাই। বলছি সৈকত, হ্যাঁ এই ক্লাসটা তুমি রেকর্ড করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, সম্ভব? একটু প্লিজ একটু রেকর্ড করে নাও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তা এই ক্লাসটার বাচ্য পরিবর্তন করতে গেলে প্রথমে একটু ট্রান্সলেশনের জ্ঞান দরকার, কারণ কি বাক্য লেখা আছে তার অর্থ কি এবং তাতে কেন কোন বিভক্তিটা হয়েছে এটা জানতে হবে। আর জানলেই তাহলে বাচ্য পরিবর্তন করাটা সহজ হয়ে যাবে। একেবারে বাক্যটার অর্থ বুঝতে পারছি না, বাচ্য পরিবর্তন করছি, সেটা কিছু ক্ষেত্রে তো ঠিক হয়ে যাবে, কারণ চেনাশোনা কিছু যদি
বাক্য থাকে সেটা হয়ে যাবে, কিন্তু একটু যদি অচেনা দেয় কোনো বাক্য পরীক্ষায়, তাহলে সেখানে একটু অর্থটাও বুঝতে হবে। ঠিক আছে? কারণ যারা প্রশ্ন করবেন তারাও জানেন যে স্টুডেন্টরা অনেকে হয়তো মুখস্থ করে আসবে, উদাহরণ মুখস্থ করে আসবে। তাই তারা চেনা দেখে তারা যাতে উত্তর দিয়ে ফেলে সেই সেরকম যাতে না হয়, তার জন্য তারা একটু ঘুরিয়েও দিতে পারে। একই জিনিস কিন্তু একটু শব্দ ঘুরিয়ে দেয়া, একটু অন্যরকম দেয়া, একটু অর্থটা বুঝে করলে আরো একটু সুবিধা হবে, এরকম হতে পারে। তা এই জন্য আমি চাইছি যে ১ম এ একটু অনুবাদটা করা যাক। তা এখানেতে যে স্লাইডটা আছে তাতে যে ১০ টা বাক্য দেয়া আছে, তোমরা ১ম এতে এটার অনুবাদটা করে নাও। অনুবাদটা করার পর সেটাকে কিভাবে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেশন করার পর বাচ্চাটা করতে হবে, সেইটা আমি তারপরে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। একটু ট্রান্সলেশনের জ্ঞান দরকার। ঠিক আছে? তাই আমি ১ম এই স্লাইডটা শেয়ার করছি। তোমরা সবাই খাতা পেন নিয়ে তাড়াতাড়ি লিখে নাও। আ একটা অনুবাদটা করে ফেলো। ঠিক আছে? আমি একটু টাইম দিচ্ছি। স্যার যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন সেরকম তোরা শুরু কর। প্রত্যেকে খাতা পেন্সিল নিয়ে আশা করি বসেছিস। আর তোরা দেখতেই পাচ্ছিস, পারলে এট ফার্স্ট স্যারের ছবিটা পিন করে রাখ, এবং স্যার যেটা শেয়ার করছিস সেটা পিন করে রাখ, তাহলে পরপর দেখতে পারবি। আর কারোর যদি কিছু অসুবিধা হয় জানাবি। যারা অনুবাদ পারো তারাও করো, এবং যারা পারো না তারাও একটু চেষ্টা করো। যা হোক করো, তাহলেই বুঝতে পারা যাবে যে আমি কিভাবে করাচ্ছি, সেটা তাহলে বুঝতে পারা যাবে। আগে একটু চেষ্টা করতে হয়। ভুল হলেই ভালোভাবে শেখা যায়। তাই আগে করে ফেলো খাতায়। প্রশ্ন না লিখে যদি ডাইরেক্ট উত্তরও লিখতে পারো, মানে ডাইরেক্ট অনুবাদটা করতে পারো, সংস্কৃততে অনুবাদ যদি করতে পারো তাহলে ভালো হয়। আর প্রশ্ন লিখে অনুবাদ করতে সময় যাবে। ডাইরেক্ট ১ নম্বর দাগ দিয়ে তার উত্তরটা কি হবে, অনুবাদটা কি হবে সেটা লিখে ফেলো। জয়েন হতে একটু দেরি হয়েছিল, তো এর আগে কি বললেন যদি হ্যাঁ, আমি এগুলো তাহলে অনুবাদ ভালো হয়। দেখ, অনুবাদ করো বলে লেখা আছে, স্যার ওটা লিখে দিয়েছেন। প্রথম বাক্য আছে গোপাল বিদ্যালয়ে যাচ্ছে। এইখানে যে 10টি বাক্য আছে, এটা সিম্পল সংস্কৃতে অনুবাদ করতে বলেছেন স্যার। এখানে যে ৭ নম্বর প্রশ্নে নর এবং একটা হাইফেন দিয়ে আচ্ছা প্রশ্ন, তার সাথে হাইফেন দিয়ে নর দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন শব্দটা নর শব্দের মতো রূপ হবে। মানে নর শব্দটা কি পুল্লিঙ্গ শব্দ, অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, তো প্রশ্ন শব্দটাও নর শব্দ রূপের মতো হবে। আর জিজ্ঞাসা করা সংস্কৃতে প্রচ্ছ ধাতু ব্যবহার করা হবে। আর এর মধ্যে কোনো শব্দ বা ধাতু যদি না জানা থাকে, অচেনা থাকে, তাহলে সেটাও জিজ্ঞাসা করতে পারো, জানিয়ে দেবো। কার কার হয়ে গেছে একটু মেসেজ আমাকে জানিয়ে দাও। একজনের হয়েছে।
কারো আর কারো হয়নি? কঠিন দিয়ে ফেলেছি? কোশ্চেন গুলো কি খুব কঠিন হয়ে গেল? সিম্পল সেন্টেন্স আছে, সহজ। যে লেভেলে সংস্কৃতটা দেয়া আছে, অনুবাদ করতে দেয়া আছে, 1 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে এবার বাচ্চাটাতে যাচ্ছি। আর কারো কি হয়েছে? দুজন বললো হয়েছে। আচ্ছা আমি প্রথমে চলে যাচ্ছি, প্রথম থেকে শুরু করছি। বাচ্য পরিবর্তন। আচ্ছা এবার বাচ্য প্রধানত তিনটি, প্রধানত বললাম বাচ্য তিনটি, এইভাবে কিন্তু বললাম না যে তিনটি বাচ্য, তা কিন্তু বললাম না, প্রধানত তিনটি। এছাড়া আরো অনেক রকম বাচ্য হয়। আচ্ছা, তা এই তিনটি বাচ্চের মধ্যেই আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে এবং তার মধ্যে থেকে উত্তর লিখতে হয়। এই তিনটে বাচ্চের মধ্যেই পরিবর্তন করতে দেয়। আচ্ছা, তা কি কি বাচ্য তিনটি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আচ্ছা, এবার জানতে হবে, বাচ্য পরিবর্তন করার আগে জানতে হবে আমাদের ধাতুর দু রকম প্রকার আছে, সকর্মক ধাতু, অকর্মক ধাতু। তা সকর্মক ধাতু কি জিনিস আর অকর্মক ধাতু কি জিনিস? নাম থেকেই এর অর্থ অনুমান করা যায়। সকর্মক, কর্ম কথাটা আছে, আর একটা অকর্ম মানে যেটাতে হচ্ছে কর্ম আছে, আর যেটা অকর্ম মানে যার কর্ম নেই। কিছু ধাতু আছে যে ধাতুর কর্মপদ হওয়া সম্ভব, আর কিছু ধাতু আছে যার কর্মপদ হওয়া সম্ভব নয়। ঠিক আছে, মানে সব ধাতু, মানে আমরা কারক তো জানি, 6টা কারক আছে। তা সেই কারক যে যে কারকগুলো আছে তার মধ্যে যে কর্মকারক যে আছে, সেই কর্মকারকটা কিন্তু সব ধাতুর হয় না, সম্ভব হয় না সব ধাতু, মূলত প্রধানত। ঠিক আছে, কোনো বিশেষ কিছু কন্ডিশন থাকে যেখানেতে অকর্মক ধাতু সকর্মক হয়, সেটা অন্য ব্যাপার, কিন্তু যেটা প্রধানভাবে ধাতুর একদম প্রাথমিক যে বৈশিষ্ট্য, সেই প্রাথমিক বৈশিষ্ট্য দেখা যায় কি একটা সকর্মক ধাতু হয় আর একরকম হয় অকর্মক ধাতু। কিছু ধাতু হচ্ছে তার কর্মকারক হয়, কর্মপদ হয়, আর কিছু ধাতুর মানে কর্মপদ হয় না। আচ্ছা এই দুটো জানা থাকলো। এবার কি আস্তে আস্তে যাচ্ছে এই বিষয়টা কি আরো স্পষ্ট করবো। এখন শব্দগুলো একটু চেনা থাকুক। অকর্মক ধাতু, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। পাণিনীয় ধাতু পাঠেতে, পাণিনির নামে যে একটা ধাতু পাঠের বই আছে, তাতে প্রায় 2000-এর মতো ধাতু আছে। তা নতুন 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 ধাতু কিন্তু নয়, মানে একই অর্থে একাধিক ধাতু আছে। তা সেই রকম 2000 ধাতুকে দেখা যায় কি যে কিছু কিছু ধাতু তার মধ্যে সকর্মক হয়, অকর্মক হয়। এখানে কিছু ধাতু উল্লেখ করা আছে, যেমন সকর্মক ধাতু গম, কট, খাদ, দৃশ, বল। অকর্মক ধাতুর কিছু উদাহরণ দেওয়া আছে: অস, স্থা, বৃদ্ধ, ভি, জীব, মৃ, ঘৃত, কম, বস, শি, রুচ। তা কি করে বুঝবো কোন ধাতুটা সকর্মক কোন ধাতুটা অকর্মক? এটা বুঝবো কি করে? আমি আসছি। একটা কারিকা আছে, এই কারিকার মধ্যে যে সব অকর্মক ধাতুকে বুঝিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয়, কিন্তু এই কারিকাটা অনেকগুলো ধাতুকে কিন্তু বুঝিয়ে দেয় যেগুলো অকর্মক ধাতু। সেই কারিকাটা কি এখানে স্পষ্ট লেখা আছে: সত্তা, লজ্জা, স্থিতি, জাগরণ। এই কারিকাটা কিছু কিছু জায়গায় পাঠভেদ আছে, কিছু বইয়েতে পাঠভেদ আছে, এটা একটু সামান্য অন্যরকম করা আছে, কিন্তু প্রধানত এই ধাতুগুলো তাতে উল্লেখ থাকে, কম বেশি এদিক ওদিক স্থান একটু এদিক ওদিক করে হলেও থাকে, একাধিক কারিকাতেও হয়। তা একাধিক ভাবে যেটাকে শ্লোক আকারে করা হয়েছে। তা এই যে একটা কারিকার আকারে যে বা শ্লোক আকারে আছে, তা সত্তা, লজ্জা, স্থিতি, জাগরণম, বৃদ্ধি, ক্ষয়, ভয়, জীবন, মরণম, নর্তন, নিদ্রা, रोदन वासाः, स्पर्धा, कंपन, मोदन हासाः, सायन, क्रीड़ा, रुचि इत्यार्था, धातव एते কর্মণি নোক্তা। তা এখানেতে যে ধাতু
গুলোর কথা বলা হলো, মানে ধাতু কিন্তু নেই, কারণ ধাতুর অর্থ দেয়া আছে। মানে সত্তা অর্থে যে যে ধাতুগুলি হয়, সত্তা অর্থে ধাতু বলতে কি, সত্তা মানে তার অস্তিত্ব থাকা। যেমন হচ্ছে তার অস্তিত্ব বলতে যেমন ভূ ধাতু হওয়া, অস ধাতু থাকা বা হওয়া, মানে বা বৃদ্ধ ধাতু, এই যে ধাতুগুলি আছে, এরকম কতগুলি ধাতু আছে সত্তা অর্থে। যেমন লজ্জার যারা লজ ধাতু আছে, স্থিতি হচ্ছে স্থা ধাতু আছে। এরকম ভাবে আরো অনেক রকম ধাতু আছে, যেটা আমি পরে পরে অনেক ধাতু আছে, সবকটা এখন জানার দরকার নেই। যেগুলি প্রয়োজন হবে সেই ধাতুগুলি আমি বলে দেবো। এই কারিকাটা মুখস্থ থাকা ভালো, সকলের মুখস্থ থাকা ভালো। এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, বা পরে যখন আমি রেকর্ডটা দেবো তখন তোমরা সেটা দেখে দেখে খাতায় লিখে রাখবে আর মুখস্থ করে ফেলবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবারে সকর্মক ধাতু আর অকর্মক ধাতুর আহ বাচ্য কি কি হয়। বাচ্যতে দেখা যাচ্ছে কি, আমরা কি বলেছি, তিনটি বাচ্য: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। সকর্মক ধাতু কর্তৃবাচ্যে লেখা যায়, মানে কর্তৃবাচ্যের যে বাক্য, সেই বাক্যে সকর্মক ধাতু ব্যবহার করা যায়। আর কর্মবাচ্যতে সকর্মক ধাতু ব্যবহার করা যায়। অকর্মক ধাতু কর্তৃবাচ্যে ব্যবহার করা যায়, আর ভাববাচ্যে ব্যবহার করা যায়। কেন অকর্মক ধাতু কর্মবাচ্যে কেন হলো না, বা ভাববাচ্যে কেন সকর্মক ধাতু ব্যবহার হলো না? এই নাম থেকে একটা জিনিস বুঝতে পারা যায় যে সকর্মক আর অকর্মক। কর্মবাচ্য কর্তৃবাচ্য কখন হয়? যখন মানে কর্মবাচ্যে কি হয়, যারা কর্ম তো থাকতে হবে, এবার যার কর্মই নেই, তাহলে সে তার কি করে কর্মপদ হতে পারে? তাই অকর্মক ধাতু কর্মবাচ্যে পরিবর্তন করা যায় না। ঠিক আছে? তার মানে সেখানে তো ভাববাচ্য, সেখানে ধাতুটাই প্রধান হয়ে যাচ্ছে। ভাব মানে হচ্ছে ক্রিয়া, ভাব মানে ধাতু ক্রিয়া, ঠিক আছে, কাজ বা ক্রিয়া। তা সেখানে আলাদাভাবে কিছু থাকছে না, সেখানে কর্মপদ আলাদাভাবে থাকছে না, ভাবটাই সেখানে প্রধান, ক্রিয়াটাই সেখানে প্রধান। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবো। এখন একটু সামান্য এইসব জিনিসগুলোর ধারণাটা সকলের হয়ে যাক, শব্দগুলোর সাথে পরিচয় হয়ে যাক, একটু সামান্য ধারণা হয়ে যাক। আরো বিশেষভাবে এটা কি করে কি জিনিস হচ্ছে আমি পরে আস্তে আস্তে আলোচনা করবো। তাহলে কি বললাম, সকর্মক ধাতু কর্তৃবাচ্যে ব্যবহার করা যায়, কর্মবাচ্যে ব্যবহার করা যায়, মানে পরিবর্তন এইগুলো বা এই বাচ্যগুলোর মধ্যে করা যায়। পরিবর্তন মানে যখন বলা যায় পরিবর্তন করো, বাচ্চান্তর করো, অন্য বাচ্চা পরিবর্তন করো, তখনও এই বাচ্চাই কিন্তু করা যাবে, এটা কিন্তু বুঝতে হবে। মানে যার কর্ম নেই তাকে কর্মবাচ্যে পরিবর্তন করা যাবে না, মানে সেইভাবে কোশ্চেনও আসবে না। তাহলে এইগুলো আমাদের বুঝতে হবে যে এর পরিবর্তন হোক বা এর মূল যে বাক্যটা, সেইটাও এই বাচ্চাতেই থাকবে। আর তার পরিবর্তন করতে পারলেও, মানে পরিবর্তন করতে বললেও, এই বাচ্চাগুলোর পাশে যে বাচ্চাগুলো লেখা আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, এই পরিবর্তনগুলো এই বাচ্চাগুলোর মধ্যে করা যেতে পারে। আচ্ছা, তারপরে এবার যে প্রাথমিক নিয়ম আছে, সেই প্রাথমিক নিয়ম কি, যে একটা বাক্যেতে তো কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। বাচ্য এই তিনটিকে নিয়ে হয়, মানে বাচ্যর মধ্যে যে পরিবর্তনটা, বাক্যতে তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু বাচ্য পরিবর্তন করতে গেলে আমাদের এই তিনটি পদকে লক্ষ্য রাখতে হবে: কর্তৃপদ, কর্মপদ আর ক্রিয়াপদ, এবং এদের বিশেষণ, ঠিক আছে? কর্তা কর্তার বিশেষণ, কর্ম কর্মের বিশেষণ, ক্রিয়া ক্রিয়ার বিশেষণ, ঠিক আছে? এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার দেখুন, দেখা যাচ্ছে যে কর্তৃবাচ্যেতে কর্তা প্রথমে লেখা আছে। কর্তৃবাচ্যেতে কর্তাতে প্রথমা হয়, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই যে বাচ্য পরিবর্তন করতে গেলে কিন্তু একটু শব্দরূপ ধাতুর উপর জ্ঞান থাকতে হবে, প্রাথমিক জ্ঞান থাকলেই যথেষ্ট। আহ, মানে আমি যখন বলবো তার সাথে সাথে শব্দরূপ এবং ধাতুরূপ যেন মাথার মধ্যে সঙ্গে সঙ্গে এসে যায় একেবারে। বা যদি যাদের মুখস্থও নেই ধাতুরূপ শব্দরূপ, তারা শব্দরূপ ধাতুরূপের একটা বই সামনে খুলে রাখো, বা কারো যদি খাতায় লেখা থাকে তাহলে সেইগুলো খাতায় সামনে রেখে দিতে পারো। বই সামনে নিয়ে বসলে ভালো হয়, শব্দরূপ ধাতুরূপ যদি না মুখস্থ থাকে। আচ্ছা, তা কনফিউশন যেন না থাকে, যাদের মুখস্থ আছে তাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলেও কিন্তু বই সামনে রাখো। নিয়মটা প্রথমে শিখে রাখো, মুখস্থ পরের কথা, মুখস্থ তো অবশ্যই করতে হবে। আচ্ছা, কর্তৃবাচ্যতে কি হয়, কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, এবং ক্রিয়া হচ্ছে কর্তা অনুসারে হয়। কর্তা অনুসারে হয় বলতে যে যে ক্রিয়াটা, সেটা হচ্ছে তার পুরুষ বচন বিভক্তি লিঙ্গ, ঠিক আছে, এইগুলো হচ্ছে কর্তাকে অনুসরণ করে। আচ্ছা, আর কর্মবাচ্যতে কি হয়, কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, কর্মে প্রথমা বিভক্তি হয়, আর ক্রিয়া তো হচ্ছে কর্ম অনুসারে হয়, মানে কর্মের পুরুষ বচন বিভক্তি লিঙ্গ এই অনুসারে হয়।
আচ্ছা, মানে সবকটাই যে হয় তা নয়, মানে যেটা যখন আমাদের দেখে নিতে হবে। পুরুষ বচন হচ্ছে তিঙন্তর ক্ষেত্রে ব্যবহার হয়। আর যদি কোনো ক্রিয়াবাচক যদি কোনো শব্দ হয়ে যায় তখন আমাদের বিভক্তি লিঙ্গগুলোকে লক্ষ্য রাখতে হয়। তাই কোনটা হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু কি বুঝতে হবে যে কাকে অনুসরণ করছে। কর্তৃবাচ্যতে ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে, কর্মবাচ্যতে কর্মকে অনুসরণ করবে ক্রিয়া। আচ্ছা, এবার ভাববাচ্যতে কি হয়? ভাববাচ্যতে হচ্ছে কর্তার তৃতীয়া বিভক্তি হয়। ভাববাচ্যে বলেছিলাম যে অকর্মক ধাতু হচ্ছে ভাববাচ্যে মানে লেখা হয়। তার মানে হচ্ছে যে তার কর্ম নেই। কর্ম না থাকার ফলে তার কর্মপদ নেই থাকা, তার কর্মতে কোনো বিভক্তি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কাকে অনুসরণ করবে? ক্রিয়া সবসময় যাতে প্রথমা বিভক্তি হয় তাকে অনুসরণ করে। এটা মাথায় রাখতে হবে। এটাকে উক্ত করা বা অভিহিত হওয়া বলে। আমি আবার আবার বলছি, ক্রিয়া সবসময় বাক্যেতে যাতে প্রথমা বিভক্তি হয় তাকে অনুসরণ করে। ঠিক আছে? মানে এটা আমি একটা খুব সহজ একটা কথা বলে ফেললাম। এটাকে কিছু কিছু বাক্য দেখে তাতে কিন্তু একটু বুঝে নিতে হয়। তবু আমি খুব মানে সাধারণভাবে খুব সহজভাবে বললাম কি, যে বাক্যেতে যেটা প্রথমা বিভক্তি থাকবে তাকে কিন্তু অনুসরণ করবে। তাই কর্তা হোক বা কর্মই হোক, দ্বিতীয়া তৃতীয়া হয়ে গেলে কিন্তু ক্রিয়া তাকে অনুসরণ করবে না। প্রথমা দেখা যাচ্ছে কি, প্রথমে কর্তৃবাচ্যতে প্রথমা হয়েছে, কর্মবাচ্যতেও প্রথমা হয়েছে, তাহলে যাতে প্রথমা হচ্ছে তাকে কিন্তু অনুসরণ করছে ক্রিয়া। ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে যে ভাববাচ্যে যেহেতু কর্ম হয় না, কর্তা তো তৃতীয়া এসে যাচ্ছে, কর্তা তৃতীয়া এসে যাচ্ছে, তাই কর্তাকে তৃতীয়া বিভক্তি তো অনুসরণ করে না, তৃতীয়া বিভক্তিকে তো অনুসরণ করে না, প্রথমা বিভক্তিকে অনুসরণ করে। আর ভাববাচ্যতে কোনো পদেতেই কর্মপদ বা কর্তৃপদেতে কোনোটাতেই প্রথমা বিভক্তি নেই, তাহলে কাকে অনুসরণ করবে? কাউকেই অনুসরণ করবে না। ও নিজেই একটা নিজস্ব একটা রূপে থাকবে। কি রূপে থাকবে? প্রথম পুরুষ একবচন। ঠিক আছে? প্রথম পুরুষ একবচন, প্রথমা কোনো যদি মানে মানে ধাতু জাত যদি কোনো সুবন্ত পদ হয় তখন প্রথমা ক্লিবলিঙ্গ হবে। এই হচ্ছে ব্যাপার। প্রথম পুরুষ একবচনের হচ্ছে তিঙন্তের ক্ষেত্রে গচ্ছতি, খাদতি, লিখতি, পঠতি এইসব এই ধরনের ধাতুগুলোর ক্ষেত্রে যেমন ধাতুরূপ হয়, তার জন্য প্রথম পুরুষ একবচনের কথাটা বলছি। আর প্রথমা ক্লিবলিঙ্গ বা বিভক্তি লিঙ্গ যে কথাটা উপরে লিখেছি, এগুলো হচ্ছে কি হয়, যে কখনো কখনো কিছু ধাতু শব্দরূপের মতনও হয়। যেমন গত, ঠিক আছে, উক্ত, গত, বা মানে প্রকারান্ত শব্দ মানে গণ যুক্ত ত প্রত্যয় কয় তয়, সেটা গত রূপটা হয়। বা যেমন প্রভূত প্রত্যয় হলে গত বৎ এই রূপটা হয়। মানে ধাতু ধাতু একটা তখন সব সেগুলো শব্দ রূপ হয়ে যায়। গত শব্দ ধাতু রূপের মতো হবে না, গচ্ছতি খাদতির মতো আর হবে না, সেটা শব্দ রূপের মতো হয়ে যাবে। বিশেষণ পুংলিঙ্গ হলে নর শব্দের মতো হবে, স্ত্রীলিঙ্গ হলে লতা শব্দের মতো হবে, ক্লিবলিঙ্গ হলে ফল শব্দের মতো হবে, তখন তার লিঙ্গ বিভক্তি গুলো এসে যাচ্ছে। যাই হোক, এখন সাধারণভাবে জেনে রাখা দরকার কি, যে আহ, যেহেতু কাউকে অনুসরণ করছে না ক্রিয়া, তাই তার প্রথম পুরুষ একবচন আর প্রথমা ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গেতে প্রথমা একবচনে, একবচনটাও থাকবে তার সাথে। আচ্ছা, এবার পরে এটা বুঝতে পারা গেছে। কারো যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞাসা করবে, আমি আবার বলে দেবো। আচ্ছা, এবার যেটা বললাম যে শব্দরূপ জানতে হবে। এবারে শব্দরূপের মধ্যে তিনটি বিভক্তির জ্ঞান অবশ্যই থাকতে হবে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া শব্দরূপের মধ্যে এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া নিয়েই কিন্তু আমাদের বাচ্যান্তরটা হয়। বাচ্য পরিবর্তন যে করতে হয় তাতে কিন্তু এই বিভক্তিগুলোর মধ্যে থেকেই আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে। এরপর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। যা হবে এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এর মধ্যে, মানে কর্তা, কর্ম আর কথায় অনেক সময় তৃতীয়া বিভক্তি হয় সেই হিসাবে। তা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এইটা জানতে হবে। এখানে কিন্তু করণ কারকের আসছে না যে 3 নম্বর লাইনে তৃতীয়া মানে করণ কারক, তা কিন্তু না। কর্তাতেই তৃতীয়া হয়, কর্তাতে প্রথমাও হয়, কর্তায় তৃতীয়াও হয়, আবার কর্মে দ্বিতীয়াও হয়, কর্মে প্রথমাও হয়। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমি বলবো। তা এই তিনটে যে বিভক্তি আছে, তিনটে বচনেতে তিনটি বিভক্তির একদম মুখস্থ করে রাখতে হবে, নাহলে বাক্য পরিবর্তন করা যাবে না। আচ্ছা, তার এখানে তাহলে নর শব্দ, লতা শব্দ, ফল শব্দ দিয়েছি। তারপরে হচ্ছে অসমত শব্দ, যুষ্মৎ শব্দ, এই দুটো এই দুটোরও যে তিনটে বিভক্তি আছে সেটাও সকলে মনে রাখবেন। তারপরে এবার নিয়ম। নিয়ম হচ্ছে দেখা যাচ্ছে কি, এতক্ষণ আমি শব্দরূপের সম্বন্ধে বললাম, এবার ধাতুর মধ্যে আসা যাক। ধাতুর মধ্যে 10টা লকার হয়। 10টা লকারের মধ্যে আমাদেরকে কি করতে হয়? আমাদের 6টা লকার আমরা মুখস্থ করি। আমরা উচ্চ মাধ্যমিক বা 7, 8 যখন যে যাই সব ধাতুর মুখস্থ করে, 6টা ধাতুর মুখস্থ করতে, 6টা লকার মুখস্থ করতে হয়। মানে লট, লোড, লং, বিধেলিং, লিট আর লিট, এই 6টা লকারকে মুখস্থ করতে হয়। এছাড়াও কিন্তু আরো 4টে আছে, তা সেটা খুব একটা আমাদের প্রয়োজন হয় না, মানে সাধারণভাবে প্রয়োজন হয় না।
যারা ব্যাকরণ নিয়ে একান্ত যারা বিশেষ পড়াশোনা করতেছে তাদেরকে সবটাই জানতে হয়। আচ্ছা, তাহলে এখানে এই যে ছটা যে মুখস্থ করতে বলা হয় আমাদের সিলেবাসে থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লট, লোড, লং, বিদিলিং। এই যে চারটি যে লকার আছে, এর মধ্যে এই চারটি লকারের জন্য একটা বিশেষ নিয়ম আছে, বাকির জন্য নয়। এই চারটি লকারের জন্য বিশেষ নিয়ম আছে। কি নিয়ম সেটা? মূল ধাতু, তার সাথে যক প্রত্যয় হবে, আর তারপরে হচ্ছে আত্মনেপদ প্রত্যয় যুক্ত হবে। মানে ধাতুতে ধাতু হচ্ছে পরস্মৈপদী হয়, আত্মনেপদী হয়, আর উভয়পদী হয়। ঠিক আছে, এটা সকলেই জানা আছে। ধাতু কি হয়? তিন রকম হয়, পরস্মৈপদী, আত্মনেপদী আর উভয়পদী। এবার কিছু ধাতু পরস্মৈপদী হয়, কিছু ধাতু আত্মনেপদী হয়, কিছু ধাতু আত্মনেপদী পরস্মৈপদী দুটোই হয়, মানে উভয়পদী হয়। তার দু রকম রূপই হয়। যেমন গচ্ছতি, গম ধাতু গচ্ছতি, খাদতি, লিখতি, মানে গচ্ছতি, খাদতি, লিখতি, পঠতি, এগুলো সবই হচ্ছে পরস্মৈপদী। মানে আমরা ইচ্ছা করি গচ্ছতে, লিখতে, পঠতে এইভাবে করতে পারবো না, কারণ ওটা ফিক্সড হয়ে আছে, যেটা গচ্ছতি, খাদতি, লিখতি পরস্মৈপদী। আবার হচ্ছে কিছু ধাতু আছে যেন ফিক্সড একদম, সেব ধাতু, বৃৎ ধাতু, সেবতে, সেবেতে, সেবন্তে, যেমন হয় বর্ততে, বর্তেতে, বর্তন্তে, এইসব আরো কতগুলো ধাতুর জন্য আত্মনেপদী হয়। সেগুলোকে আমরা সেবতী, সেবত, সেবন্তী এইভাবে করতে পারবো না, সেখানে আমাদেরকে আত্মনেপদী প্রত্যয়ই যুক্ত করতে হবে, তে, আতে, অন্তে এইভাবে করতে হবে। কিন্তু বাচ্য পরিবর্তন করে ফেললে, বাচ্য পরিবর্তন করলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে নিয়মে যে এই চারটি লকারের ক্ষেত্রেতে, মানে নিয়মেতে এটা নয়, মানে চারটি লকারের ক্ষেত্রে জবটা তো আসছে, জবটা চারটি লকারের ক্ষেত্রে আসছে, আর বাকি সবকটা ধাতুতেই হচ্ছে ওই আত্মনেপদী যে প্রত্যয়গুলো হয় সেই নদী যুক্ত হবে। এটা সবের ক্ষেত্রেই হবে, আত্মনেপদী প্রত্যয় সেটা 10টা লকারের ক্ষেত্রেই হয়। আর তবে একটু কিছু বিশেষ নিয়ম আছে, সেসব নিয়ে এখন আলোচনা করার দরকার নেই। কি তাহলে বললাম, মূল ধাতু, তার সাথে যক প্রত্যয় হবে এই চারটে ধাতুর ক্ষেত্রে, আর তারপর আত্মনেপদে যে প্রত্যয়গুলো, তার মানে ধাতুর দু রকম ধাতুরকে মুখস্থ রাখতে হবে, একটা পরস্মৈপদী আর আত্মনেপদী, দু রকম ধাতুর উপরে মুখস্থ রাখতে হবে। আর বাচ্চা পরিবর্তন করতে গেলে আমাদের আত্মনেপদী ধাতুর গুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে, জানতে হবে। আচ্ছা, এখানেতে উদাহরণ দেওয়া আছে কিভাবে দেখা দেখা যাচ্ছে যে দৃশ ধাতু, তার সাথে যক প্রত্যয় হয়েছে, আর লট তে, এই লট, লকার, তে, প্রথম পুরুষ একবচনতে তে বিভক্তিটা আছে, প্রত্যয়টা আছে। তাহলে এখানে দৃশ ধাতু দেখা, যক প্রত্যয় করে তারপর লট তে করলে কি হবে? দৃশ্যতে। দৃশ ধাতুটা পরস্মৈপদী, কিন্তু যখনই আমরা বাচ্য পরিবর্তন করব তখন তাতে কিন্তু শেষে কি বলেছে? আত্মনেপদে প্রত্যয় যুক্ত হবে, তে, আতে, অন্তে এইভাবেই হবে। তাহলে এখানে কি করছে? দৃশ ধাতু, যকের কি হয়? যকের কটা হচ্ছে ঈদ সংজ্ঞা প্রাপ্ত হয়, মানে ওটা থাকে না, তার কোনো প্রয়োজনীয়তা লাগানো আছে, কিন্তু এটা যখন ব্যবহার হবে তখন কিন্তু তয় হলন্তটা থাকবে না, তখন শুধু ইয়টা থাকবে। তাহলে ইয় থাকা মানে কি? ইয়ফালা, তাহলে তালবস্যয় ইয়ফালাটা হয়ে গেল, তো দৃশ্য হলো, তো তার সাথে এটা যুক্ত হয়ে গেল, দৃশ্যতে। আচ্ছা, তাহলে দৃশ ধাতুর সাথে যক প্রত্যয় করে লোট, লকার, তাম। এই তামটা মানে হচ্ছে প্রথম পুরুষ একবচন, লোট, লকার প্রথম পুরুষ একবচন, তাম, দৃশ্যতাম হলো। তারপর হচ্ছে লং লকারে ত হয়, ত প্রত্যয় যুক্ত হয়, প্রথম পুরুষ একবচন, অদৃশ্যত। আর দৃশ ধাতু হচ্ছে বিধিলিঙ্গি করলে ই ত, মানে দৃশ্যেত, এইভাবে যুক্ত হয়, এগুলো সব প্রত্যয় লেখা আছে। আচ্ছা, তাহলে এইরকম ভাবে তার প্রথম পুরুষ একবচনের রূপগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে তারপরে হচ্ছে ধাতু রূপে গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এখানে দেখা যাচ্ছে, যে আমি যখন শুধুমাত্র দৃশ্যতে একটা দিয়েছি, তাহলে পুরো ধাতুটা কিভাবে হবে? এখানেতে লট যে দৃশ ধাতুটা, সেটার তার সেটা হচ্ছে এমনিতে মূলত কি, সেটা পরস্মৈপদী ধাতু। দৃশ ধাতু পশ্চাতি, পশ্চাৎ, পশ্চন্তি, পশ্চাসি, পশ্চাৎ, পশ্চাৎ, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ, এটা হচ্ছে তার পরস্মৈপদী রূপ, এটাই তার মূল রূপ। এবার যখন বাচ্য পরিবর্তন করা হয়, ওকে তার সাথে কি হয়ে যায়? আত্মনেপদ, যে আত্মনেপদী যে প্রত্যয়গুলো আছে সেটা যুক্ত হয়ে যায়। তাহলে সেগুলো কি হয়ে যাবে? তাহলে দৃশ্যতে, দৃশ্যেতে, দৃশ্যন্তে, দৃশ্যসে, দৃশ্যেতে, দৃশ্যদ্বয়ে, দৃশ্যে, দৃশ্যাবহে, দৃশ্যামহে, এই রূপটা হয়ে যায়। মানে প্রথম পুরুষেতে একবচনে দৃশ্যতে, দ্বিবচনে দৃশ্যেতে, দৃশ্যন্তে, এইভাবে রূপগুলো তৈরি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। বাচ্চান্তর করলে, অন্য বাচ্চা পরিবর্তন করলে এগুলো হয়ে যায়। লট লকার গেল, এবার লোট লকার। লোট লকারেতে কি আছে? পশ্চাতু, পশ্চাতাম, পশ্চান্তু, এটা হচ্ছে তার প্রাথমিক রূপটা, পরস্মৈপদী রূপ। আর যখনই এটা বাচ্চান্তর করা হবে, তখনই সেটা বাচ্চান্তর করলে আত্মনেপদ গুলো যুক্ত হয়ে যাবে। আত্মনেপদে যুক্ত হয়ে যাওয়ার ফলে কি হয়ে যাবে? যে দৃশ্যতাম, কেমন সেবতাম, বর্ততাম, যেমন রূপটা আছে বৃদ্ধ ধাতু বা সেব ধাতুতে যেমন আছে, তেমনই শেষের দিকে প্রত্যয়গুলো যুক্ত হতে থাকবে। দৃশ্য, দৃশ্য থাকবে, তার সাথে তাম, এতাম, এরকম সব যুক্ত হয়ে যাবে, তাম, আতাম, এসব যুক্ত হতে থাকবে।
আচ্ছা, তাহলে দৃশ্যতাম, দৃশ্যেতাম, দৃশ্যন্তাম, দৃশ্যস্ব, দৃশ্যেতাম, দৃশ্যধ্বম, দৃশ্যৈ, দৃশ্যাবহে, দৃশ্যামহে। এইভাবে এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে এরকম রূপটা তৈরি হয়ে যাচ্ছে। এইগুলোকেও মুখস্থ রাখতে হবে। তারপরে লং লকার দৃশ ধাতুতে অপশ্যৎ, এটা হচ্ছে তার অপশ্যত, অপশ্যতম, অপশ্যন, অপশ্যহ, অপশ্যতম, অপশ্যত, অপশ্যং, অপশ্যাব, অপশ্যাম প্রাথমিক রূপ। আর এই বাক্য পরিবর্তন করলে লং লকার কি হয়ে যাবে? অদৃশ্যত, অদৃশ্যেতাম, অদৃশ্যন্ত, অদৃশ্যথাহ, অদৃশ্যেথাম, অদৃশ্যধ্বম, অদৃশ্যে, অদৃশ্যাবহি, অদৃশ্যামহি। এভাবে রূপটা হচ্ছে। তারপরে বিধিলিঙ্গ, বিধিলিঙ্গে পশ্যেত, পশ্যতাম, পশ্যেয়ুঃ, পশ্যেহে, পশ্যেতম, পশ্যত, পশ্যেয়ম, পশ্যেব, পশ্যেম, এটা প্রাথমিক রূপ। এবার বাচ্য পরিবর্তন করলে কি হয়ে যাবে? বাচ্য পরিবর্তন করলে আত্মনেপদী প্রত্যয়গুলো যুক্ত হয়ে যাবে। দৃশ্যেত, দৃশ্যেয়া, দৃশ্যেয়াতাম, দৃশ্যেরং, দৃশ্যেথাহ, দৃশ্যেয়াথাম, দৃশ্যেধ্বম, দৃশ্যেয়, দৃশ্যেবহি, দৃশ্যেমহি। এভাবে রূপটাও তৈরি হয়ে যাচ্ছে। তারপরে এখানে থেকে এবার একটু নিয়ম বলার আছে। আমি বলেছি চারটে, লট, লোট, লং, বিধিলিঙ্গ, এই চারটের জন্য আগে নিয়ম কি বলে দিলাম? ইয়ক প্রত্যয় যুক্ত আছে। এখান থেকে কিন্তু আর ইয়ক প্রত্যয়টা যুক্ত হয় না। এখান থেকে বাকি সব যে ধাতুগুলো আছে বা বাকি বাকি যে লকারগুলো আছে, লকারের মধ্যে আর ইয়ক প্রত্যয়টা যুক্ত হয় না। তা সব লকারের ব্যাপারে জ্ঞান দরকার নেই আমাদের, আমাদের শুধুমাত্র লিডটা যা জানার দরকার আছে, লিডটা জানিয়ে দিলাম। ভবিষ্যৎকালে যে লিড হয় তা কি হচ্ছে? দ্রক্ষতি, এটা এমনিতে দৃশ ধাতুর রূপটা কি হয়? দ্রক্ষতি, দ্রক্ষতঃ, দ্রক্ষন্তি, দ্রক্ষসি, দ্রক্ষতঃ, দ্রক্ষতঃ, দ্রক্ষ্যামি, দ্রক্ষ্যাবহ, দ্রক্ষ্যামহ। এইটার কিন্তু কি হয়? শুধুমাত্র আত্মনেপদ প্রত্যয়গুলো যুক্ত হয়ে যায়। এখানেও ইয়ফলা আছে, তবে এই ইয়ফলাটা কিন্তু ইয়ক প্রত্যয় ইয়ফলা নয়, এটা তার প্রাথমিক হয়, কারণ তার পরস্ময় পদিতেও এই ইয়ফলাটা আছে। খালি এর সাথে খালি আত্মনেপদ প্রত্যয়গুলো যুক্ত হয়ে যায়। দ্রক্ষতে, দ্রক্ষ্যেতে, দ্রক্ষন্তে, দ্রক্ষসে, দ্রক্ষ্যেতে, দ্রক্ষাদ্ভে, দ্রক্ষ্যে, দ্রক্ষ্যাবহে, দ্রক্ষ্যামহে। হলো। এবার মানে রেট লকারেতে যে রূপগুলো হয় তার সাথে খালি তে, আতে, অন্তে এই সবগুলোকে যুক্ত করে দিলেই যথেষ্ট। ঠিক আছে? এইটাই হচ্ছে এই গ্রিক লকার ব্যবহার করা সহজ উপায়। আচ্ছা, এবার গম ধাতুর ক্ষেত্রে প্রভেদ আছে। কি হয়? যেমন আমি এখানে দৃশ ধাতু দ্রক্ষতি হয় পরস্ময় পদী। যেমন যদি ওয়াদ ধাতু, ওয়াদ, ওয়াদতি, ওয়াদত, ওয়াদন্তি যে রূপটা হয়, তাতে কি হয়? বোধিষ্যতি, বোধিষ্যত, বোধিষ্যন্তি হয়। সেখানে কি রূপ হয়? বোধিষ্যতে, বোধিষ্যতে, বোধিষ্যন্তি হয় রূপটা হয়। মানে কিছুই নয়, খালি যা আছে তার সাথে খালি তে, আতে, অন্তে এগুলো সব যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু গম ধাতু, আর কিছু কিছু ধাতু আছে যেখানে একটু পরিবর্তন হয়। গম ধাতুটা এখন ইম্পর্টেন্ট, সেটা আমি এখানে থেকে জানিয়ে দিচ্ছি। গমিষ্যতির জায়গায় গংসাতে হয়ে যায়। গংসাতে এই রূপটা তৈরি হয়। গংসাতে, গংসাতে, গংসাতে এরকম রূপটা হয়ে যায়। এটা জানার দরকার। এরপরে এবার কিছু বাক্য মানে উদাহরণ দেয়া হচ্ছে। কর্তৃবাচ্য, বালকঃ চন্দ্রং পশ্যতি, বালকটি চাঁদ দেখছে। এখানে রেড কালারটা লক্ষ্য করার জায়গা। রেড কালারটা দুটোতে, বালকেতে রেড কালার করা আছে, পশ্যতিতে রেড কালার আছে। মানে কর্তায় কে দেখছে? বালক দেখছে। কি দেখছে? চাঁদ দেখছে। তাহলে কে দেখছে? কর্তা। কি দেখছে? কর্ম। তাহলে বালক কর্তাতে যে বিভক্তিটা হচ্ছে, মানে প্রথমা বিভক্তি হচ্ছে। আর তারপরে পশ্যতিটা হচ্ছে ওই বালককে অনুসরণ করছে। যারা অনুবাদ জানো তারা সব বুঝতেই পারছো যে কাকে অনুসরণ করতে হয়। মানে যখন মানে বাক্য পরিবর্তন মানে বাক্য রচনা করতে হয়, তখন কি করতে হয় নিয়ম? মানে বালকের পুরুষ বচন এগুলোকে অনুসরণ করবে পশ্যতি, অনুসরণ করবে। তাহলে বালকঃ চন্দ্রম পশ্যতি, চন্দ্র শব্দ পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো হয়, তাহলে তাতে চন্দ্রম দ্বিতীয়া বিভক্তি হয়েছে, নরম কেমন হয়? বালকঃ চন্দ্রম পশ্যতি। কর্মবাচ্যে কি হয়ে যাচ্ছে? ওই বাক্যটাকে আমরা কর্মবাচ্যে করে ফেলছি। কি করে করছি? বালক হচ্ছে, আমি কি আগে নিয়মে বলে দিয়েছি যে বালক হচ্ছে মানে কর্তার কর্তৃবাচ্যে প্রথমা হয়, সেটাতে তৃতীয়া হয়ে যাবে কর্মবাচ্যেতে, মানে বাচ্যান্তর করলে তৃতীয়া হয়ে যাবে। কর্মবাচ্য হোক বা ভাববাচ্য হোক, তৃতীয়া হয়ে যাবে। তাহলে বালক এ না হলো। আচ্ছা, চন্দ্রটা হচ্ছে কর্তৃবাচ্যতে দ্বিতীয় বিভক্তি ছিল, এটা কর্মবাচ্যে প্রথমা বিভক্তি হয়ে যাবে, চন্দ্রাহা। আর যেহেতু বালক বালক থেকে আমি কি বলেছিলাম? ক্রিয়াপদ কি করে? যাতে প্রথমা বিভক্তি তাকে অনুসরণ করে। তাহলে যখন উপরের লাইনটা কর্তৃবাচ্য, তাতে কি বালকে প্রথমা বিভক্তি ছিল, তার পুরুষ বচন এসবগুলোকে অনুসরণ করেছে, পশ্যতি মানে দৃশ ধাতু অনুসরণ করেছে। আর যখনই চন্দ্রতে প্রথমা বিভক্তি হয়ে গেল, তখন কিন্তু এবার দৃশ ধাতু কিন্তু ওই চাঁদকে অনুসরণ করবে।
মানে প্রথমা বিভক্তিকে অনুসরণ করছে, মানে যে যে পদটাতে প্রথমা বিভক্তি তাকে অনুসরণ করছে। আচ্ছা, তাহলে এখানেতে কি হচ্ছে যে চন্দ্রহ প্রথমা বিভক্তি তার কি এবার চন্দ্রের পুরুষ বচন কি হচ্ছে? চন্দ্রের পুরুষ প্রথম পুরুষ শব্দ একবচন তাই দৃশ্যতে এই বিভক্তিটা। আচ্ছা, বা ভাববাচ্যতে কি ওই বাক্যটা কিন্তু ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো না। মানে ওই যে বালকঃ চন্দন পশ্যতি এটাকে ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ যে দৃশ ধাতু সেইটা সকর্মক ধাতু। সকর্মক ধাতু অকর্মক ধাতু কিভাবে বুঝবো? তার সহজ উপায়টা হচ্ছে যখন কি দিয়ে প্রশ্ন করা হয় ধাতুকে, যদি উত্তর পাই আমরা তাহলে সেটা হচ্ছে সকর্মক। যদি উত্তর না পাই, কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না পাই তাহলে সেটা অকর্মক। যখন বলা হয় যে দেখছে, কে দেখছে উত্তর পেয়ে গেলাম, কি দেখছে আর একটা উত্তর পাচ্ছি চাঁদ দেখছে, তাহলে যখন বলছি চাঁদের উত্তর পেয়ে গেলাম আলাদা, তাহলে এর একটা কর্মপদ আছে। যদি বলি যে কিছুটা মানে যদি বলা হয় খাচ্ছে, খাচ্ছে যে ধাতুটা বলি আমরা, কে খাচ্ছে কর্তা পেয়ে গেলাম, কি খাচ্ছে ভাত খাচ্ছে মুড়ি খাচ্ছে ইত্যাদি, তাহলে ওখানে একটা কর্মপদ আছে। কি দিয়ে যে প্রশ্ন করলাম তার উত্তরটা পেয়ে গেলাম তাহলে কর্মপদ হয়ে গেল। আচ্ছা, তাহলে সকর্মক ক্রিয়াগুলোকে বুঝতে পারা যায় ওইভাবে কি দিয়ে প্রশ্ন করে। আর অকর্মক ধাতুগুলোকে কিভাবে আমরা বুঝতে পারবো? মানে যাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। যেমন আছে, এই আছে যখন বলছি, আচ্ছা আরো একটু সহজ বলছি, এই আছেটার মধ্যে একটু সমস্যা আছে, সেটাও বলে দিচ্ছি কি সমস্যা, তার সমাধান কিভাবে করতে হবে। যদি বলা যায় সত্তা লজ্জা এসব কথাগুলো বলেছিলাম তো, সত্তা লজ্জা স্থিতি জাগরণ এসব বলেছিলাম। তাহলে যখন বলা হয়, যদি বলা হয় লজ্জা, এই লজ্জার কথা যদি বলি আমরা, কে লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে, এটা ক্রিয়াপদ পেলাম, কে লজ্জা পাচ্ছে, কে লজ্জা পাচ্ছে উত্তর পেলাম বালিকাটি লজ্জা পাচ্ছে, পেয়ে গেলাম। তা কি লজ্জা পাচ্ছে? আর কোনো প্রশ্ন নেই, উত্তর নেই, এই প্রশ্নটার কোনো উত্তর নেই। যে লজ্জা পাচ্ছে তাতে শুধু কর্তাকেই পেয়ে গেলাম। আর তারপরে যেমন কি খাচ্ছে বললে যেমন একটা কর্তার পরে একটা আলাদা একটা উত্তর পাই, কে খাচ্ছে কি খাচ্ছে, ঠিক সেই রকম ভাবে লজ্জা, কে লজ্জা পাচ্ছে আর কি লজ্জা পাচ্ছে দুটো কিন্তু আলাদা উত্তর নেই, মানে কি লজ্জা পাচ্ছে এটার কোনো উত্তর নেই। তাহলে সেটা হচ্ছে অকর্মক ধাতু। ঠিক আছে। আচ্ছা, তারপর যদি বলা হয় শয়ন করছে, শুচ্ছে, তা কে শুচ্ছে? শিশুটি শুয়ে আছে। তাহলে কে শুয়ে আছে? শিশুটি শুয়ে আছে। কি শুয়ে আছে? এখানে আর কোনো উত্তর নেই। এইখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে কি শুয়ে আছে যখন বলছি, এটাও তো একটা ভ্যালিড একটা প্রশ্ন। মানে কি শুয়ে আছে এটাও তো আমরা বাংলায় ব্যবহার করি। কেমন করে করি? যখন কোনো কুকুর শুয়ে আছে, বেড়াল শুয়ে আছে, এই ধরনের কোনো মানে মনুষ্যেতর কোনো প্রাণী, মানে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করি কর্তাকে। মানে কে প্রশ্নটা মানুষদের জন্য ব্যবহার করা হয়। কে শুয়ে আছে কোনো মানুষ বোঝা যাচ্ছে, আর কি শুয়ে আছে তার উত্তর আছে, কুকুর শুয়ে আছে। তাহলে কুকুরটা ওখানে কর্তা, ওখানে কিন্তু কর্ম হয়ে গেল না, কি দিয়ে বললাম বলে কর্ম হয়ে গেল তা কিন্তু নয়। বুঝতে হবে যে মানুষ ছাড়া অন্য প্রাণীর ক্ষেত্রে আমরা বাংলায় ব্যবহার করি কি শুয়ে আছে, যাচ্ছে। যাচ্ছে ঠিক আছে পেয়ে গেলাম, যাচ্ছে, কে যাচ্ছে এটা উত্তর পেলাম বালিকাটি যাচ্ছে বালকটি যাচ্ছে। কি যাচ্ছে এইটার একটা উত্তর আছে, কি আছে কুকুরটি যাচ্ছে বিড়ালটি যাচ্ছে উড়োজাহাজটি যাচ্ছে গাড়িটি যাচ্ছে, আছে তো। মানে প্রাণী, অন্য প্রাণী বা কোনো জড় বস্তু এসবের ক্ষেত্রে আমরা কি দিয়েও কর্তাকে বোঝাই, কারণ সেটা কখন বোঝায়? যখন অকর্মক ধাতু হয়। অকর্মক ধাতুর ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্তার কর্ম একই হয়, উত্তরটা একই হয়। ঠিক আছে। যেমন যদি বলি আমরা যে কুকুরটাকে যদি আমরা একটু সম্মানের সাথে কে শুয়ে আছে যদি বলি, তাহলে কে শুয়ে আছে প্রথম প্রশ্ন করলাম, কে শুয়ে আছে, তাহলে কে শুয়ে আছে কুকুরটি শুয়ে আছে, উত্তর পেয়ে গেলাম। কি শুয়ে আছে? কুকুরটি শুয়ে আছে। মানে প্রশ্নের ধরনে তো ওটা আসছে কিন্তু এটা কর্মপদ কিন্তু নয়, কি এটা এটা বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানেতে কি বললাম, তাহলে সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া। তাহলে এখানেতে যেটা বলছি যে কর্তৃ বা যেগুলো সকর্মক ধাতু তাকে আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে পারবো, কিন্তু যেটা অকর্মক ধাতু সেগুলো ভাববাচ্যে পরিবর্তন করবে। হাসছে, হাসছে, কে হাসছে? উত্তর পেলাম বালকটি হাসছে। কি হাসছে? এর কোনো উত্তর নেই। হ্যাঁ, এই কি হাসছে এটা একটা মানে কোনো একটা জন্তু হাসছে হয়তো। ঠিক আছে, তাই এই হাসাটা একটা অন্যরকম উত্তর হচ্ছে, সেটা প্রাণীকেই বোঝাচ্ছে, সেটা একটা কর্তাকেই বোঝাচ্ছে, কর্মকে কিন্তু বোঝাচ্ছে না। এটা বুঝতে হবে একটু একটু ভাষাকে কে কি দিয়ে প্রশ্ন করে শেখার থেকে একদম অর্থটা বোধটা যেন আমাদের ক্লিয়ার হয়, এটা বুঝতে হবে। সবসময় যারা শব্দ দেখে দেখে অনুবাদ করে বা শব্দ দেখে বাংলায় এই শব্দটা আছে তার মানে এই শব্দটা হবে, এইরকম প্রশ্ন করলে এই উত্তর হবে।
তাই কিন্তু অনেক কিছু জায়গায় ভুল হবে। তাই আমাদের অর্থটা বুঝতে হবে, ব্যাপারটা বুঝে নিতে হবে কি হচ্ছে। তাহলে ভাবো বাচ্চা বালকেন হস্যতে, এখানে আমরা দৃশ্যতে আর করতে পারলাম না। হস ধাতু হচ্ছে অকর্মক ধাতু, কে হাসছে, বালক কে হাসছে, তাই এখানে কর্তা তৃতীয়া হয়ে যাচ্ছে বালকেন। আর কে কি হাসছে এটার কোনো উত্তর নেই, কর্ম নেই, তাই মানে কর্মপদ না থাকার ফলে কি বলছিলাম প্রথম পুরুষ একক বচন, তাই হস্যতে এই রূপটা এসে গেছে। ঠিক আছে, এরপরে এরপরে এবার উদাহরণ দিচ্ছি। আগের স্লাইডে যেগুলো সব ছিল যে দৃশ ধাতু লট লকাতার বাচ্চা পরিবর্তন করলে কি হয়, পশ্চাতিকা দৃশ্যতে এরকম হয়ে যায়। আর নিচেটা দেখো যে বালকহ চন্দ্রম পশ্চাতি, এটা কি হচ্ছে, বালকহটা বালকেন হয়ে যাচ্ছে, চন্দ্রমটা হচ্ছে প্রথম পুরুষ একবচন শব্দ। তাহলে এখানে তো দেখতে হবে যে যখন বাচ্চা পরিবর্তন করছে দৃশ্যতে দৃশ্যতে দৃশ্যান্তে এই রূপের মধ্যে প্রথম পুরুষ একবচনের মধ্যে কোন রূপটা আছে, দৃশ্যতে। বালকে যেহেতু প্রথম পুরুষ শব্দ, তাই আমাদের প্রথম পুরুষ হবে না, আমি তুমি ছাড়া সমস্ত শব্দই হচ্ছে প্রথম পুরুষ শব্দ। আমি হচ্ছে উত্তম পুরুষ শব্দ, তুমি হচ্ছে মধ্যম পুরুষ শব্দ, আর আমি তুমি ছাড়া সমস্ত শব্দ হচ্ছে প্রথম পুরুষ শব্দ। আমি বলতে অসমত শব্দ, তুমি বলতে যুষ্মৎ শব্দ, এই দুটো শব্দ হচ্ছে অসমত যুষ্মৎ, এটা হচ্ছে প্রথম পুরুষ আর উত্তম পুরুষের ব্যাপার। আর বাকি এর বাদে যত শব্দ আছে সবই হচ্ছে প্রথম পুরুষ শব্দ। তাহলে প্রথম পুরুষ শব্দতে বালক চন্দ্র কিন্তু প্রথম পুরুষ শব্দ, তাই এখানে দৃশ্যতে হয়েছে, বালক কিনা চন্দ্র দৃশ্যতে। একদম প্রাথমিকটা আমি শেখাচ্ছি এখানেতে, প্রাথমিক থেকে শুরু করছি। পরীক্ষায় এই প্রাথমিকটা পড়ে না, এই প্রাথমিক এই অনুবাদগুলো পড়ে না, কিন্তু এইগুলোর জ্ঞান না থাকলে যেগুলো পরীক্ষায় পড়ে সেটা একদমই পারা যাবে না। ঠিক আছে, তাই একদম শুরু থেকে শেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। পরীক্ষা যেগুলো পড়ে সেটা আমি আস্তে আস্তে শেখাবো, আরো ক্লাস তো আছে, পরে আমি আস্তে আস্তে শেখাবো। এই জায়গাগুলো যেন ক্লিয়ার থাকে, একদম স্পষ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে বালকও চন্দ্রম পশ্চাৎ, দুটি বালক চাঁদ দেখছে, বালকও দ্বিবচন হয়ে গেল, নরও যেমন হয় নরও পশ্চাৎ, মানে বালকও পশ্চাৎ কি দেখছে, চাঁদ দেখছে। তাহলে চন্দ্রটাতে এই দ্বিবচন দ্বিতীয় বিভক্তি হচ্ছে একবচনে, বালকও চন্দ্রম পশ্চাৎ হবে। এবার তাতে তৃতীয় বিভক্তি করতে হবে, বালক তৃতীয় বিভক্তি করলে কি হয়ে যাবে, বালকাভ্যাম। বালকটা কি প্রথমা দ্বিবচনে আছে, প্রথমা দ্বিবচনে আছে বালক, তাই তৃতীয়া দ্বিবচনে চলে যাবে বালকাভ্যাম। এবার চন্দ্র তো একটাই আছে, চাঁদ দেখছে তো, তাই চন্দ্র হচ্ছে কর্মপদ, তার কি পুরুষ বচন একটাই, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে চন্দ্র দৃশ্যতে। এখানে কিন্তু দৃশ্যতের দ্বারা কিন্তু দ্বিবচন হবে না, কারণ কর্তা দ্বিবচন, তো এখানে কর্ম দ্বিবচন হবে না। ওই কর্তা অনুযায়ী ক্রিয়ার এই পরিবর্তনটা হচ্ছে কর্তৃবাচ্যের ক্ষেত্রে হয়। যেমন এই যে এই ধারে যে বাঁ দিকে যেটা লেখা আছে বালক চন্দ্র পশ্চাৎ, কর্তৃবাচ্য আছে, এইখানেতে কর্তাকে অনুসরণ করে ক্রিয়া, কর্তার ক্রিয়া পুরুষ বচন অনুসরণ করে। কিন্তু যখনই বাচ্যান্তর হয়ে যায় তখন কিন্তু কর্মবাচ্যে পরিবর্তন হলে কিন্তু সেটা কর্মকে অনুসরণ করবে, কর্তা যাই হোক, তার যাই বিভক্তি হোক, মানে যাই বচন হোক, যাই যে পুরুষই হোক না কেন, কোনো যায় আসে না, ক্রিয়ার কোনো যায় আসে না। ক্রিয়া খালি দেখছে কি চন্দ্র কর্মকারক, তাতে প্রথমা বিভক্তি হয়েছে, আর তাতে হচ্ছে প্রথম পুরুষ একবচন শব্দ হয়েছে, তাই দৃশ্যতে এই রূপটা হয়ে গেছে। তারপরে বালক আহা চন্দ্রম পশ্যন্তি, এখানে বালক আর কর্তা হচ্ছে বহুবচনে আছে, বালক আহা পশ্যন্তি, কিন্তু যখনই বালকৈহি তৃতীয়া বহুবচন আছে, নর শব্দের তৃতীয়া বহুবচনে নরৈহি, নরেন নরাভ্যাম নরৈহি আছে তো, তাহলে নরৈহি যেমন বালকৈহি হলো চন্দ্র দৃশ্যতে। এখানে কিন্তু সেই চন্দ্র দৃশ্যতেই থেকে যাচ্ছে, কারণ কেন, চন্দ্র প্রথম পুরুষ একবচন শব্দ, তাই জন্য দৃশ্যতেরা দৃশ্যতের মধ্যে থেকে যাচ্ছে, ওতে কিন্তু একবচন দ্বিবচন বহুবচন হচ্ছে না। চন্দ্র তো যেহেতু একবচন আছে তাই ওইটাও একবচনই থাকছে, কর্তাতে যাই থাকুক কোনো কিছু যায় আসে না ক্রিয়াপদ। তারপরে বালক ফলম পশ্যতি, বালকটি ফল দেখছে, বালক কর্তা, তাকে বালকে নয় একবচন হলো, ফলম হচ্ছে একবচন, তার জন্য বালকে না ফলম দৃশ্যতে, এটা ফলম প্রথম পুরুষ একবচন শব্দ, দৃশ্যতে এটা রূপটা হয়েছে। এবার কর্তাটা একবচন হচ্ছে কিন্তু কর্মটা বচন পরিবর্তন করছে, বালকহ ফলে পশ্যতি, বালকহ ফলে পশ্যতি, এটা কিন্তু দ্বিতীয়া দ্বিবচনে আছে, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দ্বিতীয়াতে কি আছে, দ্বিতীয়া দ্বিবচনে কি আছে, ফলে আছে, তাই দুটি ফল দেখছে, বালককে দুটি ফল দেখছে, বালকহ ফলে পশ্যতি। তাহলে বালকে না তৃতীয়া হয়ে গেল, কর্তা তৃতীয়া হয়ে যায়, ফলে এটা হচ্ছে প্রথমে যেটা দেখুন মানে ওই বাঁ দিকের যেটা সেখানে হচ্ছে ফলে, ওটা কিন্তু দ্বিতীয়া বিভক্তিতে আছে, কিন্তু যখনই ফলে দৃশ্যেতে যখন লিখছি বাচ্চান্তর করছি কর্মবাচ্যেতে, তখন কিন্তু ফলটা কিন্তু প্রথমাতে হয়ে গেছে। হ্যাঁ, কি প্রশ্ন আছে? স্যার বলছি আপনি যেটা বললেন ওই বালক যেমন বালক ফলে পশ্যতি,
ওটা পরিবর্তন হয়ে বালকেন ফলে দৃশ্যিতে হচ্ছে। আপনি বললেন যে ফলটা যেমন রয়েছে ওটা একবচন থাকার জন্য ওটাও একবচন হবে, মানে ওটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে বহু বচন যখন রয়েছে কর্তাতে ওটা পরিবর্তন হবে না বহু বচনে, মানে পশ্চাতিটা পশ্চান্তি হুম হবে না, হুম ওটা ওরকমই থেকে যাবে। হ্যাঁ। আগের আগের বিষয়টা কি ছিল, কর্তার বচন পরিবর্তন করেছি, স্লাইড গুলোর মধ্যে পার্থক্যটা কি আছে। প্রথম দিকে স্লাইড গুলো আমি যে দেখাচ্ছিলাম যে কর্তার বচন পরিবর্তন করে দিয়েছি, বালকহ, বালকৌ, বালকাহা করে দিয়েছি, কর্তার পরিবর্তন করে দিয়েছি, কর্তার বচনের পরিবর্তন করে দিয়েছিলাম। লক্ষ্য করবেন, তখন এই রেকর্ডিংটা যখন দেবো তখন লক্ষ্য করবেন। আর যখন এই এই তখন কি হয়েছে, তখন কর্তার বচনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু ওই কর্মটার বচনগুলো কোনো পরিবর্তন হয় না, কর্মটা একবচনেই ছিল। মানে এখানে যে এমনি এই যে আগের কথাগুলো বলছে চন্দ্র, মানে চন্দ্রম চন্দ্রম থেকে যাচ্ছে, আগের গুলো সবই চন্দ্রম চন্দ্রম মানে এসে যাচ্ছে, মানে একবচনেতেই আছে। বালকা বালকও বালকা, এটা কর্তার বচন পরিবর্তন হচ্ছে। এখন থেকে যে এই ফলম পশ্যতি থেকে দেখুন, যে বালকাহ ফলম পশ্যতি, এই জায়গা থেকে কিন্তু আমি আস্তে আস্তে কর্ম কর্মপদটার বচনটা পরিবর্তন করবো, মানে বচন পরিবর্তন করলে কার্তিক কিরকম রূপটা হবে সেটা দেখাচ্ছি। যে এখানেতে বালকহ ফলে পশ্যতি, মানে এখানে কর্ম পদটার বচনটা পরিবর্তন হয়েছে ফলে। তাহলে বালকেন ফলে দৃশ্যেতে, এখানে ফলে দ্বিবচন হয়ে গেছে, তার জন্য দৃশ্যেতে প্রথম পুরুষ দ্বিবচন, প্রথম পুরুষ দ্বিবচনে ফলে দৃশ্যেতে। আচ্ছা, তারপরে বালকহ ফলানি পশ্যতি, এখানে থেকে কিন্তু ফলটা কর্মপদটা বহু বচনে আছে, বালকটা একবচনে আছে, ওর কিছু যা ও ঠিক আছে, ও কেবলমাত্র কর্তৃবাচ্যতে ক্রিয়াপদের সাথে বালক কর্তার সাথে ঠিক আছে, বালক অপশ্বরী ঠিক আছে। কিন্তু যখন বাচ্য পরিবর্তন করছি, ফলানিটা যখন দেখা যাচ্ছে যে এখানে কর্মপদরা বহু বচনে আছে, তাহলে ফলানি দৃশ্যন্তে, বালকেন ফলানি দৃশ্যন্তে, বালকটা একবচন থাকার ফলে বালকেন হয়ে গেছে, ওটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ফলানির যেহেতু বহু বচন, এই বাঁ দিকের ফলানিটা কিন্তু দ্বিতীয়ায় আছে, কারণ ক্লিবলিঙ্গের হচ্ছে নিয়ম যে প্রথমা দ্বিতীয়াতে একই রকম রূপ হয়, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি তো একই রকম রূপ হয়। তাই দেখে বুঝতে পারা যাবে না যে কোনটা কোন মানে বিভক্তিতে আছে, একটু বাক্যকে মানে অনুসরণ করতে, বাক্যকে লক্ষ্য রাখতে হয়। বাক্য দেখে বুঝতে পারা যায় যে কোন ওই ক্লিবলিঙ্গ শব্দ কোন মানে কোন বিভক্তিতে আছে। তাহলে যখন বালকহ ফলানি পশ্যতি, এই বাক্যের সাপেক্ষেতে ফলানিটা হচ্ছে বুঝতে পারা যাচ্ছে দ্বিতীয়াতে আছে, দ্বিতীয়া বহু বচনে আছে। বালকেন ফলানি দৃষ্টান্তে, এটাতে কিন্তু যদি বাচ্য পরিবর্তন হয়েছে কর্মবাচ্যতে, বা ফলানিটা হচ্ছে মানে প্রথমা বহু বচনে আছে, ফলানি প্রথমা বহু বচনে, বালকেন ফলানি দৃশ্যন্তে, কারণ বহু বচন হয়ে গেছে তার জন্য দৃশ্যন্তে হয়ে গেছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, আচ্ছা এখানেতে আমি আহ, থামবো, আজকের মতো ক্লাসটা আমি এখানে থামাবো। যেখান থেকে আমি শুরু করেছিলাম যে অনুবাদ করবার জন্য, সেই অনুবাদের জন্য এই এই যে মানে নতুন কিছু আর শেখাচ্ছি না, আজকে আর শেখাবো না। এই যে অনুবাদগুলো করতে দিয়েছিলাম, এবার আমি অনুবাদের উত্তরগুলো দেবো, উত্তরগুলো করিয়ে দেবো, সেইটা তোমরা সব মিলিয়ে নেবে যার যতটা ঠিক হয়েছে। আর বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা কি থাকবে, এই এই অনুবাদগুলো যেটা আমি করে দেবো, উত্তরগুলো অনুবাদ করে দেবো, সেইটাকে বাচ্য পরিবর্তন করতে হবে। মানে এতক্ষণ যে আমি নিয়মগুলো শেখালাম, সেই নিয়মের সাপেক্ষেতে সেই নিয়মগুলো মনে করে ওই অনুবাদের বাচ্য পরিবর্তনটা করতে হবে। এবার আমি অনুবাদটা করে দিচ্ছি। আর স্যার বলছি আগের স্লাইডটা আবার খুলুন। এই স্লাইডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আবার এই বলুন না। এই স্লাইডটাতে বলা হয়েছে কি, যে বালকঃ ফলানি পশ্যতি, বালকঃ ফলানি পশ্যতি, এর এই বাক্যটার মানে কি, বালকটি ফলগুলি দেখছে। এখানে বাংলাটা বলার তো দরকারই নেই, খুব সহজ অনুবাদ দেওয়া আছে। বালকঃ ফলানি পশ্যতি মানে বালকটি ফলগুলি দেখছে। এখানে কে দেখছে, বালক দেখছে, কর্তা একবচনে আছে, ফলানি আছে কর্ম বহু বচনে আছে ফলানি। এবার বাঁদিকে যেটা যেটা বালকঃ ফলানি পশ্যতি, কর্তৃবাচ্যে আছে, কর্তাকে অনুসরণ করছে ক্রিয়া, যখন ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তখন কর্তৃবাচ্যতে, আর যখন কর্মকে অনুসরণ করে তখন কর্মবাচ্য হয়ে যায়। আর যখন অনুসরণ করার মতো কেউ থাকে না, তখন সেটা ভাববাচ্য হয়ে যায়, তখন ওই প্রথম পুরুষ একবচন নিজের মতো একটা ফিক্সড একটা কিছু নিয়ে বসে যায় বাক্যেতে ক্রিয়া। আচ্ছা, তাহলে এখানে ফলানি বহু বচন হয়েছে, ফলানি বহু বচন, প্রথম পুরুষ বহু বচন, তার জন্য এখানে বালকেন ফলানি প্রথম পুরুষ বহু বচন দৃশ্যন্তে, দৃশ ধাতুটা ফলানিকে, ফল শব্দটাকে অনুসরণ করছে, প্রথম পুরুষ বহু বচন হওয়ার ফলেতে ফলানি দৃশ্যন্তে। প্রথমে কি হয়েছিল, বালককে অনুসরণ করছিল, বালকটা একবচন,
প্রথম পুরুষ একবচন, তাই এখানেতে পশ্যতি হয়েছে, এখানে ফলানি দৃশ্যন্তে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি স্যার, প্রশ্ন আছে? স্যার তার মানে, হ্যাঁ তার মানে ক্রিয়া কর্তাকে অনুসরণ করলে সেটা কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে, আর আহ, ক্রিয়া যখন কর্মকে অনুসরণ করছে সেটা কর্মবাচ্য হয়ে যাচ্ছে, আর ভাববাচ্য মানে যেটাতে কর্ম হ্যাঁ, থাকবে কাউকে না, যে অনুসরণ করার কিছু নেই, বাক্যটা ওখানে সেটা ভাববাচ্য ভাববাচ্য হচ্ছে, আর হচ্ছে। সেখানে একটা ফিক্সড আছে, সেখানে অনুসরণ করার মতো কেউ যেহেতু নেই, তাই ওখানেতে প্রথম পুরুষ একবচন। আর আর যদি সেটা যদি মানে সুবন্ত ক্রিয়াপদ হয়, মানে সুবন্ত প্রত্যয় যুক্ত যদি কোনো ধাতু হয়, যেমন গত, গতবৎ, এরকম আরো অনেক রকম ধাতু আছে, মানে সব কৃত প্রত্যয় যুক্ত হচ্ছে, এসব জায়গাতে কি হয়ে যায়, মানে প্রথমায় একবচন হয়ে যায়। সেটা কোনো প্রসঙ্গ যদি আসে তখন আমি সেটা শিখিয়ে দেবো। এখন আপাতত তিঙন্ত নিয়ে তো আলোচনা হচ্ছে, গচ্ছতি খাদতি লিখতি এই ধরনের ধাতু নিয়ে আলোচনা হচ্ছে, তাই এখন প্রথম পুরুষ একবচন ভাববাচ্যের নিয়ম ফিক্সড একদম। আর কারো কিছু প্রশ্ন? স্যার বলছি ভাব বাচ্চা কি সবসময় ধাতুটা আত্মনিপদই হবে? বাচ্য পরিবর্তন করলে কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য দুটো বাচ্যতেই ধাতুর শেষেতে আত্মনেপদী প্রত্যয় যুক্ত হয়। ঠিক আছে, কেবলমাত্র কর্তৃবাচ্যের ক্ষেত্রেতেই সেটা কখনো পরস্মৈপদী, কখনো আত্মনেপদী, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যখনই সেটা বাচ্যান্তর করা হয়, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে পরিবর্তন করা হয়, একদম ফিক্সড কর্মবাচ্য ভাববাচ্যতে আত্মনেপদী প্রত্যয় শেষে যুক্ত হয়। ঠিক আছে, এটা একটা নিয়ম। আচ্ছা, আর কিছু কি বলা মিস গেল? আশা করি যায়নি। আর কিছু কি আরো প্রশ্ন আছে? আমি তাহলে এই উত্তরগুলো বলে দেবো। বসে থাকো, কারো কিছু প্রশ্ন থাকলে ক্লিয়ার করতে থাকো, আমি ক্লিয়ার করে দেবো। আমি লিখতে থাকছি, কারো কিছু প্রশ্ন থাকলে বলতে থাকবে, উত্তর দিতে থাকবো আমি। মিলছে? উত্তরের সাথে মিলছে? আর যদি কিছু আর যদি বুঝতে অসুবিধা থাকে, আর যদি না হ্যাঁ মিলে, স্যার। বই হচ্ছে পুস্তক। স্যার বলছি, আপনি যেটা লিখলেন ওই মালা ও লতা নাচছে, ওটা মালা লতা চ কি কি আরেকবার নৃত্যতঃ শুনি? করেছি, হবে? আপনি যেটা লিখলেন ওই মালা ও লতা নাচছে, মালা হুম। লতা চ লিখেছেন আপনি, কিন্তু আমি লিখেছি মালা লতা চ, তালব্য স চয়, তালব্যস্বয় চয়, নৃত্যতঃ। মানে তালব্যস্বয় চয় এরকম। হ্যাঁ স্যার, কিন্তু চ তো যতদূর মানে আমি জানি চ তো দিলে দুটোতেই দিতে হবে, মালা চ লতা চ না না না, নৃত্যত, এটা একটা একটু থেকে তাহলে চয়ের ব্যবহার ভুলভালের হয়। ব্যাপারটা তাহলে একটু ক্লিয়ার করতে হবে। এইটা ব্যাপারটা সেরকম নয়, চয় তালব্যস্বয় চয়টা কখনো যখন বিভক্তি লতা এরকম চয় যদি কোনো থাকে, তখনই সন্ধি করবার সময়তে তাই বিসর্গটা তুলে দিয়ে তালব্যস্বয় চয়ে এরকম একটা রূপ হয়ে যায়।
তালবস্যয় চ তালবস্যয় চ এরকম রূপটা হয়ে যায়, কিন্তু এখানে তো লতা প্রথমা আছে, লতা প্রথমা একবচনেতে আছে, মানে মানে কোনো ইয়ে নেই, বিসর্গটা নেই। বহুবচনে আছে, প্রথমা বহুবচনে বিসর্গ আছে, লতাহা বিসর্গ আছে, দ্বিতীয় বহুবচনেতে লতাহা বিসর্গ আছে, কিন্তু এখানেতে সেরকম কিছু ব্যাপার নেই। আর চটা হচ্ছে যে নিয়মটা সেটা হচ্ছে দু রকম করা যায়। একটা হচ্ছে যে আহ, চ লতা চ বলে তারপরে যেটা আছে নিত্যত, এটা করা যেতে পারে। দু রকমই করা যায়, বিকল্প করা যায়। একটা দুটোতেই পর পর চ দেওয়া যেতে পারে, যতগুলোকে যুক্ত করা হচ্ছে তাদেরকে চ যুক্ত করা যেতে পারে, প্রতিটার পরেতেই চ দেওয়া যেতে পারে, বা তাদের শেষেতে চ দেওয়া যেতে পারে। শেষে চ দেওয়াটাই বেশি দেখতে ভালো, শুনতে ভালো, বেশি ব্যবহার হয়। তবে দুটোতে চ দেওয়াটাও কোনো অসুবিধা নেই, পর পর যে মালা চ লতা চ। আর দুটো সংখ্যা অনুযায়ী দ্বিবচন হচ্ছে মালা লতা, দুটো যদি দ্বিবচন হচ্ছে দুজনে মিলে দুজন, দ্বিবচন হলো তাই নৃত্যত এইভাবে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই পাতাটা তো সবাই সব মিলেছে। আর যদি কোনো ডাউট থাকে, যদি না মিলে থাকে, যদি না ভুল হয়ে থাকে কারো, জিজ্ঞাসা করতে পারো। স্যার ঠিক আছে, নমতিটা ওটা প্রণমতি করেছি। প্রণামটা যদি দিতে হয় তাহলে মানে প্রোটা দেওয়ার পর ধরো এটা আবার মূর্ধন্য করে দিতে হবে মত্ত বিধানের নিয়মেতে। প্রণমতি বা নমতি দুটোই করা যেতে পারে, একই জিনিস। মানে এখানেতে ধাতুর কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না, নমতি বা প্রণমতি। সংস্কৃত লেখবার সময় ঢয়ের নিচেতে যে পুটকিটা ওটা দেবেন না, কিন্তু ডটটা দেবেন না, ওটা নেই। দেবনাগরীতে ওরকম কোনো বর্ণ নেই, ওটা ড, ওটা কিডতি, কিডতি নয়। র, র এর মতো উচ্চারণ হবে না, ডই উচ্চারণ, কিডতি কিডত কিডন্তি এরকম হবে। তা রাজা করা যেতে পারে, আমি রিপোর্টাই দিচ্ছি সহজেতে। কেউ যদি রাজা করে থাকেন কোনো অসুবিধা নেই, তদাতীয় হয়, যচ্ছতীয় হয়, কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, মিলেছে? কারো কিছু হ্যাঁ প্রশ্ন স্যার। আছে আজকে ক্লাস সম্বন্ধিত? কারো কিছু মতামত? স্যার বলছি, আপনি ওই এগুলো মেলানোর আগে যেটা বললেন না, ওই কর্মবাচ্য আর ভাববাচ্যে তো প্রত্যয় আত্মনেপদী হয়, আর কর্তৃবাচ্যে কখনো পরস্মৈপদী, আবার হ্যাঁ হ্যাঁ, কখনো আত্মনেপদী হয়। সেটাই হয়। প্রতি বাচ্চাতে ধাতুর যা নিজস্ব নিয়ম আছে, যা বৈশিষ্ট্য আছে সেটা ফলো করে, কিন্তু যখন কর্মবাচ্য আর বা ভাববাচ্য পরিবর্তন করা হয় তখন কিন্তু এই নিজস্ব বৈশিষ্ট্য আর কাজ করে না। এখানেতে ও যাই যে যার যেমনই বৈশিষ্ট্য না সবই আত্মনেপদী হয়ে যাবে, আত্মনেপদীর মতো তার রূপটা হয়ে যাবে। ঠিক আছে, সন্দীপ স্যার আছেন কি? সন্দীপ হ্যাঁ স্যার স্যার। আছেন? নাই? স্যার বলছি যে বাচ্চা পরিবর্তনটা করবো, এসব হ্যাঁ, কি এগুলো কর্তৃ সবই বাচ্চা কর্তৃ আছে? বাচ্চাতে আছে। এই বাচ্চ যে বাচ্চাতে হতে পারে সেই বাচ্চাতে পরিবর্তন করবে। আমি ব্যাখ্যাটা লিখে দেবো না কিছু, কোন বাচ্চ হবে। আমি এর আগে আলোচনা করেছি যে কোনটা কি বাচ্চা হওয়া সম্ভব, তাহলে সেই অনুযায়ী সেই বাচ্চাতে পরিবর্তন করবে। এইটাই তো হোম বলছি টাস্ক। স্যার কোনো রকম এই কি যে হোম এই যে টাস্ক দেবেন? অনুবাদন করে দিলাম, এই যে গোপালহ বিদ্যালয়ম গচ্ছতি, এইটাকে বাচ্চ পরিবর্তন করবেন, এটা হচ্ছে বাড়ির কাজ।
মানে এই সব কটাই। আচ্ছা স্যার। কি স্যার প্রশ্ন? স্যার বলছি যে হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলছি যে মানে পরীক্ষায় কি মানে সবগুলোই কর্তৃবাচ্য ওরা দিয়ে দেবে, এবার আমরা যেটা কর্মত হবে সেটা হ্যাঁ, কর্মবাচ্য, আর এই যেটা এইখানটা ভাববাচ্য হবে সেটা এইখানটা ভাববাচ্য করে দেবো, পরীক্ষার দিনে যেটা এইরকম দেখলাম নাকি? গতবারের কোশ্চেনেতে, তাতে তো সুবিধা করে দিয়েছে যে ব্র্যাকেটের মধ্যে লিখেই দিয়েছে কোন বাচ্চা পরিবর্তন করতে হবে, ওটা লিখেই দিয়েছে তারা। সেখানে তো আরো সহজ হয়ে গেল ব্যাপারটা। আর যারা বাচ্চা পরিবর্তন করতে জানে তারা এই ব্র্যাকেটে কি লেখা আছে সেটা দেখবেও না, কারণ সেটা সেটা তারা বাচ্চা পরিবর্তন না দেখেই করে দিতে পারবে। মানে যেটা যে বাচ্চা পরিবর্তন করা সম্ভব সেটা তারা বাচ্চা পরিবর্তন করে দেবে। আর আমার এই ক্লাসগুলো যদি সবাই ভালো করে মন দিয়ে শোনো, ভালো করে বুঝে যাও, তাহলে বাচ্চা পরিবর্তন করাটা কোনো ব্যাপারই না, সহজ হয়ে যাবে। আরো অনেক স্টেপ বাই স্টেপ লেভেল আছে, এইগুলোই একদম ডাইরেক্ট পরীক্ষায় পড়ে না, কিন্তু এইগুলোর নিয়ম জানা অবশ্যই দরকার। তবু পরীক্ষা যেগুলো পড়ে সেগুলো আমি দেবো, মানে পড়াবো, এই অনুযায়ী তারা সেই সবগুলো করা যেতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আহ, তাহলে ক্লাসটা তাহলে আমি এন্ড করি। আর কারো কিছু প্রশ্ন নেই তো? ঠিক আছে, তাহলে আর পরের দিন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো।